সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোট আয়োজনের কথা পুনর্ব্যক্ত করল সরকার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় রাজনৈতিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। বিএনপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্স দেখিয়েছে। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। সফররত মার্কিন প্রতিনিধির সঙ্গে দলগুলোর বৈঠক। রমজানের আগে নির্বাচন চায় জামাত। মৌলিক সংস্কার ছাড়া ভোটে যাওয়া নিয়ে সংশয় এনসিপি। রমজানের আগে যাতে এটা হয়ে যায় সেটা আমাদের মত। আমরা বলেছি মৌলিক সংস্কার রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সড়ক মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। কর্মসূচিতে ঢাকা সহ কয়েক জেলায় জনদুর্ভোগ। খুবই ভোগান্তি হচ্ছে, রাস্তা আটকায় যে পোলাপানে কিছু হইলে এটা ঠিক না। জনগণের কষ্ট দিয়ে এই ধরনের আন্দোলন এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। বৈশাখের প্রথম ভারী বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানীর নিচু এলাকা। 2 জেলায় বজ্রাঘাতে 5 জনের মৃত্যু। বর্ষবরণ উৎসবের মোটিভ শিল্পী মানবেন্দ্রের বাড়িতে দুর্বৃত্তের আগুন। ছাই হয়েছে ভাস্কর্য সহ সব। নিরাপত্তাহীনতায় পরিবার। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে 50,000 কোটি টাকার বেশি বৈদেশিক দায় শোধ করেছে সরকার, জানালেন বাণিজ্য উপদেষ্টা। শুল্ক নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র যাবে প্রতিনিধি দল। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি ফারহানা ন্যান্সি। জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা দেননি ডক্টর ইউনূস। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা জানান, প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষ করে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। মির্জা ফখরুলের শঙ্কা, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপ হবে। তবে তেমন কোনো শঙ্কার কারণ দেখছেন না আসিফ নজরুল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকের জন্য বেলা 11টার পর থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একে একে আসতে শুরু করেন বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা। 12:15টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বৈঠক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেন 7 সদস্যের প্রতিনিধি দলের। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবির পাশাপাশি দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিএনপির তরফ থেকে দ্রুত করণীয় বেশ কিছু বিষয়ে মতামত ও পরামর্শ দেওয়া হয় সরকারকে। প্রায় 2 ঘণ্টা স্থায়ী বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম। মির্জা ফখরুল বলেন, সুনির্দিষ্ট দিনক্ষণ না জানালেও ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা, যদিও ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না, কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন। আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর। একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেবো কীভাবে? ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে। এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না। মির্জা ফখরুলের মতে ডিসেম্বরে নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে
যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে, সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। ওনারা এই সমস্ত আশঙ্কার কথা বলেছেন, আমরা আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোনো রকম কারণ নাই। এসব ব্যাপারে আমরা সচেতন আছি। শিডিউল ঘোষণা করার পর মোটামুটি 60 ডেজ দিলেই হয়। তো সেই হিসাবে যখন আমরা নির্বাচন করব তার অন্তত 2 মাস আগে আমাদেরকে রোডম্যাপটা ঘোষণা করতে হবে। কবে নির্বাচন তা নিয়ে অস্বস্তি থাকলেও বিএনপি এবং অন্তর্বর্তী সরকার সংস্কার ও গণহত্যার বিচারে আন্তরিক বলে জানায় দুপক্ষই। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি এবং বাকি সংস্কার যেগুলো আমরা একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন। ওনারা বলেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে গণহত্যা ছিল সেই গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে। আমরা ওনাদেরকে বলেছি যে এর আগের সরকারের সময় যখন বিচার হয়েছিল সেটার সাথে কম্পেয়ার করে দেখিয়েছি কোনো রকম বিলম্ব করা হচ্ছে না। ওনারা সবসময় সংস্কারপন্থী দল, আমরা এটা এগ্রি করেছি। অবশ্যই বিএনপি সবসময় সংস্কারের কথা বলেছে। ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবাবলী আছে সেটা ক্ষেত্রে বিএনপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্স দেখিয়েছে। বৈঠকের খুঁটিনাটি নিয়ে দলের নীতি নির্ধারক ও সমন্বয় দলগুলোর সাথে আলোচনা করে বিএনপি পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান মির্জা ফখরুল। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে যখন আমাদের ডায়ালগটা শেষ হয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সংসদ নির্বাচন নিয়ে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধির কাছে নিজেদের মতামত জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। ঐক্যমতের পর সংস্কার কাজ 1 মাসে শেষ করে ডিসেম্বরের আগেই নির্বাচন চায় বিএনপি। তবে জামাতের চাওয়া 1 মাস পিছিয়ে ভোট হোক 26 সালের শুরুতে। যদিও এসবে আপত্তি নাগরিক পার্টির, ন্যূনতম নয়, মৌলিক সংস্কার না হলে ভোট বর্জনের হুঁশিয়ারি দিয়েছে দলটি। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক সহ একটি প্রতিনিধি দল সকালে ঢাকায় নেমে দুপুরে গুলশানে দেশটির ঢাকাস্থ ডেপুটি হেড অব মিশনের বাসায় রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়। শুরুতেই বৈঠকে অংশ নেয় জামাতের আমিরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল, যেখানে জামাতের কাছে দলটি নারী, সংখ্যালঘু, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে চান মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আলোচনা হয় নির্বাচনের সময়সীমা নিয়ে। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই, রমজানের আগে যাতে এটা হয়ে যায়, আমরা সেইটা আমাদের মত আমরা বলেছি। এরপর বৈঠক হয় নাগরিক পার্টির সাথে। নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন নিয়ে তাদের অবস্থান তুলে ধরে। অভিযোগ করেন ভোটের জন্য নিরপেক্ষ নয় মাঠ প্রশাসন। আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। আমরা বলেছি বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম এবং ইলেকশনে অংশগ্রহণের কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি। সবশেষ বৈঠক হয় বিএনপি মহাসচিবের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সাথে, যেখানে গুরুত্ব পায় ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি ও রোহিঙ্গা সংকট নিয়ে। আলোচনা হয় সংস্কার আর নির্বাচন ইস্যুতেও। সংস্কারের ব্যাপারে বলাই হয়েছে ঐক্যমত যেগুলো তো হবে এগুলো সংস্কার হবে, বাকিগুলো হবে প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে যাবে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে, তারা কি চায় ওটা নিয়ে আগামী সংসদে আসবে। আর যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে করা সম্ভব। এরপর আর কোনো ইস্যু থাকছে না, নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে আর কোনো ইস্যু নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। সফররত প্রতিনিধি দল বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের সিনিয়র প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ডিসেম্বরে নির্বাচন ধরে নিয়ে কর্মপরিকল্পনা সাজাচ্ছে ইসি। জুলাইয়ের মধ্যে ঘোষণা করবে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। আর আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলসহ অংশীজনের সাথে ইসির সংলাপ হবে। এমন সব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে বসবে কমিশন। আরও জানান, তফসিল ঘোষণার আগে যাদের বয়স 18 হবে তাদের ভোটার তালিকায় আনতে কাজ করছে কমিশন। রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির বিষয়ে এখনও ভাবছে না আইসি। বিদ্যমান আইনের ছাপার ভুল সংশোধন হলে 3 মাসের মধ্যে সীমানা নির্ধারণের কাজ শেষ হবে বলেও জানান তিনি। গণবিজ্ঞপ্তি জারি করেছি এবং এটি 20 তারিখ পর্যন্ত চলমান আছে। এই কমিশন শপথ নেওয়ার আজকে থেকে 3 মাস পরে ধরেন যে এর মধ্যে আমরা মোটামুটি ভাবে আমাদের ওয়ার্ক প্ল্যানের যে প্রি ওয়ার্ক সেটি হয়ে যাবে এবং আশা রাখি আমরা কি বলে যে মুদ্রিত যে কর্মপরিকল্পনা যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তো বা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। 6 দফা দাবি আদায়ে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। কোথাও অবরোধ চলে 6 ঘন্টা, কোথাও বা 8 ঘন্টা। আন্দোলনকারীরা বলেন, নিজেদের শিক্ষা জীবনের ভবিষ্যৎ নিশ্চিতেই এই অবরোধ। দাবি আদায় না হলে কালও সারা দেশে কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা ছাড়াই কর্মদিবসের সকালে 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে তেজগাঁওয়ে 7 রাস্তা এলাকা অবরোধ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। ক্রাফট ইনস্ট্রাক্টর থেকে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি বাতিল সহ মোট 6 দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানায় তারা। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় কারণ বাজার থেকে মহাখালী, মহাখালী থেকে মগবাজার এবং তেজগাঁও থেকে কারণ বাজারগামী সড়কে যান চলাচল। আমাদের পড়ানোর যোগ্য নাকি সেটা আপনি বলেন। এত হাজার হাজার স্টুডেন্ট প্রতি বছর বের হয়, সেখানে আমাদের একটা সরকারি ইউনিভার্সিটি আর আমাদের এখানে ডিপ্লোমাকে ভাবে কি খ্যাত বা অন্য কিছু ভাবে। আমাদের ফ্যামিলি ধরেন বলে কি তুমি ডিপ্লোমা যাচ্ছ কেন, ডিপ্লোমায় গেলে তুমি কি করবা। এখন একটা মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড করে রাখছে। এখন একজন মাদ্রাসার টিচার এসে যদি কারিগরি সেক্টর পরিচালনা করতে চায়, এটা কখনো সম্ভব? বিকেলে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সড়ক অবরোধে রেখে এ সময় জলকেলিতে মেতে ওঠেন আন্দোলনকারীরা। একই দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। নিরাপত্তা বাহিনীর বারবার অনুরোধের পরেও সরে না যাওয়ায় ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়। ফেনীতে ঢাকা চট্টগ্রাম রেলপথ 2 ঘন্টা অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। গুণবতী স্টেশনে আটকা পড়ে 2টি ট্রেন। খুলনায় বয়রা জংশন রেল লাইনেও আন্দোলনকারীদের অবস্থানের কারণে সারা দেশের সাথে প্রায় 3 ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। একই পরিস্থিতি হয় দিনাজপুরেও। এসএসসি পাশে টিচার হয়ে বা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ঢুকে আমাদের মতো 4 বছর কষ্ট করে ইঞ্জিনিয়ারদের স্যার হতে চায়। আমরা তার নিজেদের অস্তিত্ব ছেড়ে দিব না। আমাদের একটা ইচ্ছা আছে যে সরকারি পলিটেকনিক্যালে যাব, তবে এই ক্রাফটদের জন্য আমরা এটা পারবো না। ঢাকা খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দেয়া হয় যান চলাচল। মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু পয়েন্টেও সড়ক অবরোধ করা হয়। এতে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা রুটে যান চলাচল বন্ধ থাকে 1.5 ঘন্টা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দিনভর এই আন্দোলনে তীব্র যানজট তৈরি হয় রাজধানী বিমানবন্দর, মহাখালী, ফার্মগেট ও শাহবাগ সড়কে। এর প্রভাবে সারা রাজধানী জুড়ে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। চালক ও যাত্রীরা বলছেন, সড়ক বন্ধ করে দাবি আদায় কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। পূর্ব ঘোষণা বা কর্মসূচি ছাড়াই রাজধানীর ব্যস্ততম সড়ক অবরোধ। তেজগাঁও 7 রাস্তা মোড়ে অবস্থান নিয়ে 6 দফা দাবি জানাতে থাকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মুহূর্তেই স্থবির হয়ে পড়ে মূল সড়ক আর অলিগলি। দিনভর শিক্ষার্থীদের এই অবরোধে নাকাল রাজধানীবাসী। মহাখালী, ফার্মগেট, বাংলা মোটর ও শাহবাগ সড়ক যেদিকে যাওয়া যায় তীব্র যানজটের মুখে পড়তে হয়েছে যাত্রীদের। গুরুত্বপূর্ণ কাজ আর রোগী ও স্বজনদের আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। অনেক কষ্টে এই পর্যন্ত আসলাম, এখানেও প্রায় আপনার 40 মিনিট হয়ে গেছে। উত্তরা থেকে আমি বাংলা মোটর আসছি, অনেক জ্যাম ঠেলে আসছি। এখানে অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিট আমি বসে আছি। তো এটা তো মানে আমার দিনের সারাদিন নষ্ট হচ্ছে।
কর্মব্যস্ত অনেকেই হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। আমি মহাখালী থেকে হেঁটে আসতেছি। হ্যাঁ, পুরো রাস্তায় তো আপনার টোটালি বন্ধ। রাস্তা তো ভালো না তো, দুনিয়ার যানজট। কারণ এটা এবারে 2 ঘন্টা লেগেছে এই জায়গায় খামারবাড়ি থেকে। এই যে রাস্তায় নাই মানে এমন আসানাসি করে আঙ্গুর সহ্য না। নগরবাসীর যানজটের এই দুর্ভোগ সড়ক ছাপিয়ে পৌঁছে যায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। মোহাম্মদপুর থেকে আসছে, আমাদেরকে নামাই দিছে প্রায় 2-2.5 মাইল রোদের মধ্যে। আমার পক্ষে হাঁটা আমি একসময় পারতাম, এখন তো আমি পারি না। রাস্তা আটকায় যে পোলাপানে কিছু হইলে এটা ঠিক না। আজকে যে ভোগান্তি হয়েছে প্রায় 2 ঘন্টার ভোগান্তি পাইছি, 2.5 ঘন্টা ভোগান্তি। কাকাল টাকাল আমরা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, প্রচুর জ্যাম। সড়ক বন্ধ বা নাগরিকদের জিম্মি করে বিক্ষোভ আন্দোলন যুক্তিসঙ্গত নয় বলছে নগরবাসী। জনগণকে কষ্ট দিয়ে এই ধরনের আন্দোলন এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বৈশাখের শুরুতে ভারী বৃষ্টি জনজীবনে স্বস্তি আনলেও বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন পথচারীরা। বিকেলে শুরু হওয়া বৃষ্টিতে তলিয়ে যায় বিভিন্ন সড়ক। ভুক্তভোগীরা বলছেন, এখনই এমন জলাবদ্ধতা হলে বর্ষায় আরও ভোগান্তি বাড়াবে। চারদিকে থই থই জল, এলাকাবাসী উপহাস করে নাম দিয়েছে কালশী নদী। মাত্র ঘণ্টাখানেকের বৃষ্টিতেই মিরপুরের এই সড়ক তলিয়েছে হাঁটু থেকে কোমর সমান পানিতে। পানি ঢুকে বন্ধ গাড়ি, নেই চলাচলের উপায়। রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যেতেও ভ্যান আর রিকশার আশ্রয় নেন অনেকে। এই অবস্থা মানুষ বসবাস করে। বৃষ্টি যদি 1 ঘন্টা ঠিক মতো হইতে পারে তাহলে মানুষ আর হাঁটাচলা করতে পারে না। এটা আজ থেকে আরো 15-16 বছর থেকে এই সমস্যা। বৃষ্টি আসলে এখানে কোমর সমান পানি, পানির কারণে মোটরসাইকেল অফ হয়ে গেছে। সীমাহীন জনদুর্ভোগে নগরবাসীর গা স্বভাব। এমন অবস্থাকে অমোঘ নিয়তি ধরে নিয়েছে এলাকাবাসী। কেউ কেউ ময়লা পানি মারিয়েই রওনা হয়েছেন গন্তব্যে। তারা এই পানি পরিষ্কার না করলে তো জনতা পানিতে ভেসে যাবে। সিটি কর্পোরেশনে তাদের উচিত এই ড্রেনগুলা নালাগুলা যাতে সুন্দরভাবে কাজ করে। গর্ত খুবই খারাপ গর্ত ভাই, ওটা ড্রেন বিশাল বড় খালের মতো ড্রেন হয়ে আছে, আর এই দিক দিয়ে দেখাও যাচ্ছে না, কোনো নিশানাও নাই। মানুষ আসতে গেলে ওইদিকে পড়ে যাচ্ছে, এর জন্য ওই অতটুকুর পরে কেউ ওইদিকে ক্রস করতেছে না। শেষ বিকেলে কৃত্রিম জলাধারের রূপ নেয়া রাস্তায় আনন্দে মেতে ওঠে শিশুরা। রাজধানীতে সামান্য কিছুক্ষণের বৃষ্টি আর তাতেই জলাবদ্ধতা, অতঃপর অসামান্য জনদুর্ভোগ। রাজধানীবাসী বলছে, এই জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেউই আন্তরিক নন। যদি আন্তরিক হতেনই তবে বছরের পর বছর একই জনদুর্ভোগে তাদের পড়তে হতো না। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছে বিভিন্ন জেলায়। 2 জেলায় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন 5 জন। বিকেলে হবিগঞ্জের আজমেরীগঞ্জের শিবপাশায় হাওরে ধান কাটছিলেন একদল শ্রমিক। এ সময় হঠাৎ সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান 2 জন। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের মনিরুল ইসলাম ও কাফিল উদ্দিন। তারা সম্পর্কে চাচা ভাতিজা। এ সময় আহত হন 2 শ্রমিক। নবীগঞ্জে বজ্রাঘাতে প্রাণ গেছে আলম নামে এক তরুণের। বানিয়াংজগে বজ্রপাতের সময় বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে নুরুদ্দিনের বাড়িতে আগুন ধরে যায়। এছাড়া গাজীপুরের কালীগঞ্জেও বজ্রাঘাতে মারা গেছে 2 জন। এদিকে পটুয়াখালীর বাউফল ও সাতক্ষীরা উপকূলে কালবৈশাখী ঝড় সহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। রাজধানী মিরপুরে বায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু আবু বকর হত্যার মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, মিরপুর 11 বাউনিয়া এলাকায় মোটরসাইকেল সার্ভিসিং এর দোকানে কাজ করে আবু বকরের বড় ভাই জিহাদ। এখানেই মাঝে মাঝে গিয়ে মোটরসাইকেলের চড়ার বায়না ধরত 4 বছরের শিশুটি। মঙ্গলবার বড় ভাইকে বিস্কুট আনতে পাশের দোকানে পাঠিয়ে গাড়িতে হাওয়া দেওয়ার যন্ত্রের মাধ্যমে বায়ুপথে বাতাস দেয় অন্য কর্মচারীরা। বড় ভাই ফিরে এসে আবু বকরের পেট ফুলে পড়ে থাকতে দেখে ফ্লোরে। নাক মুখ দিয়ে বেরিয়ে আসছে পেটের খাবার, বায়ুপথ দিয়ে বের হচ্ছে রক্ত। উদ্ধার করে হাসপাতালে নিলে পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে আবু বকর। শিশু মৃত্যুর ঘটনায় 3 জনকে আসামি করে পরিবার মামলা করে, এখনো 2 জন পলাতক। চট্টগ্রামে বেড়াতে গিয়ে চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের পর থানায় অভিযোগ করেছে এক কিশোরীর পরিবার। চান্দগাঁও থানা পুলিশ জানায়, ফুপুর বাসায় যেতে মঙ্গলবার দুপুরে কক্সবাজার থেকে বাসে রওনা দেয় ভিকটিম।
সন্ধ্যার পর সব যাত্রী নেমে গেলে ভুক্তভোগীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাস দেয় বাসের চালক ও শ্রমিকরা। কৌশলে দরজা বন্ধ করে রাতভর পালাক্রমে নির্যাতন চালায় বাসটির হেলপার, চালক ও সুপারভাইজার। পরে ভোরে ভিকটিমকে জনশূন্য এলাকায় ফেলে রেখে যায় ধর্ষণকারীরা। এ ঘটনায় চালক লোকমান ও হেলপার হানিফকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে তারা। পলাতক সুপারভাইজার মোবারক হোসেনকে ধরতে অভিযান চলছে। কক্সবাজার হইতে চোষের একজন কিশোরী চট্টগ্রাম শহরে বেড়ানোর উদ্দেশ্যে রওনা করে বাসের চালক যাত্রী নামার পরে তাকে নামতে দেয় নাই, বলে যে তোমাকে সামনে নামায় দিব। এই কথা বলে আমাদের থানা এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে বাসের মধ্যে পর্যায়ক্রমে চালক, হেল্পার এবং সুপারভাইজার তিনজনই দর্শন করে। দর্শন করার পর সকালবেলা ভোরবেলা ওই ভিকটিমকে কাপ্তা রাস্তার মাথায় গাড়ি চালক তাকে নামাইয়া দিয়ে যায়। ধর্ষণের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এমনটা জানানো হয়। সেখানে উল্লেখ করা হয় 2024 সালের 22 অক্টোবর ভুক্তভোগীকে নির্যাতন করে সহকারী অধ্যাপক ডক্টর সুজন চৌধুরী। এ বিষয়ে তখন মামলা করতে গেলে সুজনের প্রভাবেই পুলিশ অপারগতা জানায়। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করলে ভুক্তভোগীকে নানা ধরনের হুমকি দিতে থাকে সুজন। জবিপ্রবির রেজিস্ট্রার বরাবর এমন অভিযোগ দিলে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন। পহেলা বৈশাখে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মোটিভ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে সদর উপজেলার গড়পাড়া এলাকার বাড়িতে আগুন দেয় কে বা কারা। পুড়ে ছাই হয়েছে সব। 2004 সাল থেকে চারুকলার একজন ছাত্র হিসেবে মোটিভ নির্মাণে অংশ নেন মানবেন্দ্র। বরাবরের মতো এবারও দায়িত্ব পান বাঘের একটি মোটিভ তৈরির। কিন্তু ফ্যাসিবাদের মোটিভ নির্মাণের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। এজন্য মঙ্গলবার সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরি করেন মানবেন্দ্র। আর রাতেই ঘটল আগুন দেওয়ার ঘটনা। ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর্ট ম্যাটেরিয়ালস, অনেক কি বলে মূল্যবান স্মৃতিবাহী কিছু জিনিসপত্র সবই গেছে। ঘরটা তো গেছেই। শোভাযাত্রার ঠিক আগের দিন ওটাকে ভিন্নভাবে ভিন্ন খাতে প্রবাহিত করে আমার ছবি দিয়ে কয়েক লাইন লেখা সেখানে যুক্ত করে দেওয়া হয়েছে যে এই ভাস্কর্য বা এই বিকৃত মুখাবয়ব অমুক তৈরি করেছে। শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। বিকেলে চারুকলা অনুষদের ভেতরে প্রতিবাদী মানববন্ধনে সংহতি জানায় জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ সময় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসী আগ্রাসন এখনো বন্ধ হয়নি। উল্টো রাতের আধারে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে। অবিলম্বে এসব ঘটনায় জড়িতদের গ্রেফতারের পাশাপাশি ফ্যাসিবাদের দোষরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। 5 আগস্টের আগে ফ্যাসিস্ট সরকার সব প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে এমন অভিযোগ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, এখন পর্যন্ত 50,000 কোটি টাকার বেশি বৈদেশিক দায় পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি জানান, শুল্ক নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র যাচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মার্কিন যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপ, চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয় বিষয়ে মতবিনিময়। সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ এর আয়োজনে অংশ নেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সূচনা বক্তব্যে উপদেষ্টা বাণিজ্য খাতে সমস্যা ও উত্তরণ নিয়ে সরকারের অগ্রাধিকারগুলো তুলে ধরেন। বিগত সরকারের শীর্ষ সমস্যা নিয়েও কথা বলেন তিনি। রাষ্ট্রের যে দায় ফ্যাসিস্ট আমাদের উপরে রেখে যায়, আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রায় 50,000 কোটি টাকার উপরে রাষ্ট্রীয় দায় অলরেডি আমাদের বৈদেশিক দায় আমরা পরিশোধ করেছি। অর্থনৈতিক যে অবস্থান, এটার যে একটা সমন্বিত রূপ হচ্ছে আমাদের মূল্যস্ফীতি, এবং আপনারা দেখেছেন যে আমাদের ক্রমান্বয়ে মূল্যস্ফীতি নামছে। মার্কিন সরকার একপেশে শুল্ক আরোপ করেছে মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা জানান, এ নিয়ে আলোচনা করতে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাচ্ছে। বাণিজ্য ঘাটতি নিরসনেও আছে পরিকল্পনা। প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ লুৎফর সিদ্দিকী সাহেব এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ওনারা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এবং ইউএসটিআর বলে যে বিভাগটা রয়েছে যুক্তরাষ্ট্র সরকারের, তাদের সাথে
সংযুক্ত হবেন এবং তাদের সাথে আলোচনা করে আমরা আরও নির্দিষ্টকৃত পদক্ষেপগুলো চিহ্নিত করব। মতবিনিময়ে সাংবাদিকদের প্রশ্নের খোলামেলা জবাব দেন বাণিজ্য উপদেষ্টা। ট্রান্সশিপমেন্ট বাতিল প্রসঙ্গে তিনি বলেন, হঠাৎ করে ভারতের পক্ষ থেকে এই সুবিধা বাতিলের পর সরকার দেশটির চেয়েও কম খরচে কার্গো পরিবহনের ব্যবস্থা করেছে। ঠিক যেভাবে আমরা বাজারকে বৈচিত্র্যময় করা এবং বাজারকে সরবরাহভিত্তিক ব্যবস্থার উন্নতির মাধ্যমে বাজারের মূল্য একটা স্টেবিলিটি আনার চেষ্টা করেছি, একই কাজ আমরা বিমানের কার্গোর ক্ষেত্রেও করব এবং আশা করি আমাদের এই 2000 কোটি টাকার খরচ আর 2000 কোটি টাকা থাকবে না, এটা 0 টাকা থেকে মাইনাস টাকায় আনার চেষ্টা করছি। আগামী 2 মাসের মধ্যে বড় ধান উঠলে চালের বাজারে স্বস্তি আসবে বলেও আশা বাণিজ্য উপদেষ্টার। চালের বাজারে আমরা আশা করি যে একটা স্বস্তি আসবে। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে আশাবাদ জানিয়েছেন এ সংক্রান্ত তদন্ত কমিশন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তদন্ত কমিশনের সদস্যরা তাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে। কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, তদন্তের জন্য যোগাযোগ করা প্রয়োজন। এমন 23 জন বিদেশে অবস্থান করছেন, এদের মধ্যে 8 জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, এমন জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় একজন কর্মকর্তা কর্মচারীকেও সরানো হয়নি, দায়ী করা হয়নি কাউকে। এটা গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী এবং রাজনৈতিক ব্যর্থতা। তদন্ত কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করার কথা জানান প্রধান উপদেষ্টা। বলেন, নৃশংসভাবে নিজেদের অফিসারদেরকেই মেরেছিল তারা। মসৃণভাবে ঘটনা হয় এই হত্যাকাণ্ড। দুর্নীতি মামলা আসামি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুদক। সংস্থাটি মহাপরিচালক জানিয়েছেন, শুধু আদালতে উপস্থিত হয়েই প্লট জালিয়াতির বিষয়ে তার বক্তব্য দেওয়ার সুযোগ রয়েছে। এদিন জমির অতিরিক্ত মূল্য দেখিয়ে 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মতো লন্ডনে, তারপর আমি ছিলাম ব্রুনাইতে কয়েক বছর, সিঙ্গাপুরেও ছিলাম। লন্ডনে বসবাস করলেও খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে অনিয়ম দুর্নীতির অভিযোগ ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে। আমার খালা তো অনেক রান্না করতে পছন্দ করেন, তারপর আমরা ব্যাডমিন্টন খেলি একসাথে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে 2000 সালে গুলশানে সরকারি লিজকৃত জমি প্লট ইস্টার্ন হাউজিং এর নামে অনুমোদনের ব্যবস্থা করেন টিউলিপ। বিনিময়ে ভাগিয়ে নেন একটি ফ্ল্যাট। একইভাবে 2022 সালে পূর্বাচলে মা রেহেনা ছাড়াও ভাই বোনের নামে 10 কাঠা করে রাজুকের প্লট বরাদ্দ পেতে প্রভাব খাটান টিউলিপ। এসব অভিযোগে দুদক সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেখানে আগামী 27 এপ্রিল আদালতে হাজির হওয়ার দিন নির্ধারিত রয়েছে। দুদক মহাপরিচালক বলছেন, দুর্নীতির বিষয়ে তার বক্তব্য আদালতে সশরীরে উপস্থিত হয়ে দিতে হবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেয়ার বিষয়টা একান্তই তার, এটা তিনি বিজ্ঞ আদালতে এসে সেই সুযোগটা নিতে পারেন। আদালতে হাজির না হলে তাকে ফেরাতে কি ইন্টারপোলের সহযোগিতা নেবে দুদক? এমন প্রশ্নে সংস্থার মহাপরিচালক জানান, আদালতের নির্দেশনা মোতাবেক আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় টিউলিপকে ফেরানোর উদ্যোগ নেবে দুর্নীতি দমন কমিশন। গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য নির্ধারিত তারিখ রয়েছে, সেই তারিখে যদি তারা অনুপস্থিত থাকেন বা কেউ যদি হাজির না হন, তাহলে বিজ্ঞ আদালত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে আসে টিউলিপের গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু। মুখপাত্র টমি ব্রুস বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। Of a UK MP, Tulip Sadiq, this from the Bangladeshi courts have issued that arrest. এছাড়া 87 কোটি টাকার জমি 1000 কোটি টাকা দেখিয়ে বন্ডের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে তুলে নেওয়ার অভিযোগে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে সায়ান রহমান সহ মোট 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 200 কোটি টাকার এফডিআর করে বাকি 800 কোটি টাকা উত্তোলনপূর্বক বেক্সিমকো গ্রুপে, যেটা এটার সাথে সম্পর্কিত ছিল না, বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে এই টাকা স্থানান্তর করে এই টাকা আত্মসাৎ করা হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
দেশের বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকাল থেকে বিকেল পর্যন্ত গোপালগঞ্জের কোটালীপাড়ার সাব রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুদক। প্রথমে খোঁজ খবর নিয়ে পরে তদন্তে ওই অফিসে নানা দুর্নীতির তথ্য পাওয়া যায়। গ্রাহকদের কাছ থেকে নকল উত্তোলনে ও দলিল রেজিস্ট্রেশনে অতিরিক্ত টাকা দাবি সহ বিভিন্ন ক্ষেত্রে জমির দাতা ও গ্রহীতার কাছ থেকে নেওয়া হয় অতিরিক্ত ফি। এই বিষয়ে সাব রেজিস্ট্রারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুদকের কর্মকর্তারা। দুপুরে শরীয়তপুর সদরের সাব রেজিস্ট্রার অফিসে দুদক অভিযান চালায়। শ্রেণী পরিবর্তন করে রাজস্ব ফাঁকি, দাতা গ্রহীতার নাম পরিবর্তন আর নকল উত্তোলনে অতিরিক্ত ফি আদায় সহ নানা অনিয়মের অভিযোগ পায় দুদক। পরে অভিযানে রাজস্ব ফাঁকি দেওয়ার তথ্য পাওয়া যায়। জমির নামজারিতে অতিরিক্ত অর্থ আদায়, ঘুষ নিয়োগ ও বদলি বাণিজ্য সহ অনিয়ম দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম জেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। দুপুরে কয়েক ঘন্টা ধরে চলা এই অভিযানে নথিপত্র যাচাই করেন দুদক কর্মকর্তারা। অনিয়ম দুর্নীতির সত্যতা মিলেছে বলে জানান তারা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি কর্মসূচিতে নেমেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। ভিসিকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে অবস্থান নেন তারা। পরে বের করেন বিক্ষোভ মিছিল। এছাড়া ক্যাম্পাসে পোস্টারিং করেন শিক্ষার্থীরা। ভিসিকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। অপরদিকে ভিসি অপসারণে শিক্ষার্থীদের এক দফা দাবি প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা। আইন অমান্যকারী শিক্ষার্থীদের শাস্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। হাসপাতালের সুবিধার দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে সকালে মদনপুর এলাকায় ক্যাম্পাসের সামনে সিলেট সুনামগঞ্জ মহাসড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। শিক্ষার্থীরা বলছেন, মেডিকেল কলেজে হাসপাতালের ভবন নির্মাণ হলেও এখনো কার্যক্রম শুরু হয়নি। ফলে ওয়ার্ড ক্লাসের জন্য তাদের যেতে হয় 15 কিলোমিটার দূরে সুনামগঞ্জ সদর হাসপাতালে। হাসপাতালটি দূরে হওয়ায় ওয়ার্ড ক্লাসও নিয়মিত হয় না বলে জানান শিক্ষার্থীরা। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। অবিলম্বে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কার্যক্রম শুরুর দাবি জানান তারা। পরে প্রশাসনের সাথে আলোচনার পর একদিনের জন্য কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন তারা। এদিকে মহাসড়ক অবরোধ করায় যানজটের ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। আমাদের হাসপাতাল সুবিধা এখনো পুরোপুরি চালু হয় না। হাসপাতালের কাজ চলতেছে, একটা হাসপাতাল চালানো, যেই কারণে আমাদের শিক্ষার্থীদের ওয়ার্ড ক্লাস এবং যেই ক্লিনিক্যাল যেই ক্লাসগুলো আছে সেগুলো হচ্ছে না। আমাদের ওয়ার্ড হওয়ার কথা ছিল সপ্তাহে 6 দিন, কিন্তু আমাদের ওয়ার্ড নিয়মিত হচ্ছে না। ওটি হয় না, সার্জারি হয় না, সেখানে আমরা কিভাবে ওয়ার্ড করতে পারবো? আমাদের সিএনআই রেজিস্টার নেই, যার কারণে আমাদের ওয়ার্ড থেকে ব্যাহত হচ্ছে। ক্লিনিক্যাল ছাড়া মেডিকেল কলেজ চলতে পারে না। ক্লিনিক্যাল ক্লাস ছাড়া একজন ডাক্তার কিভাবে বের হয়ে পরবর্তীতে সেবা দিবে? টাইম ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের 100 প্রভাবশালীর তালিকায় স্থান পেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নাম রয়েছে লিডার্স ক্যাটাগরিতে। বুধবার সন্ধ্যায় 2025 সালের প্রভাবশালীদের এই তালিকা প্রকাশ করে টাইম ম্যাগাজিন। খ্যাতনামা মার্কিন সাময়িকীতে প্রকাশিত ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে মুখবন্ধুটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। সেখানে লেখা হয়েছে, গেল বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশে স্বৈরশাসকের পতন হলে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেয়ার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস ছাড়াও এই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কের স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবৌম এবং বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মাস্কের নামও। ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ইস্যুতে এবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে নজিরবিহীন বিবাদে জড়ালো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ইহুদি বিদ্বেষ ঠেকাতে হোয়াইট হাউসের নির্দেশ মানবে না সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটি। ঘোষণা দিয়ে অবস্থান নিয়েছে সরাসরি প্রেসিডেন্টের বিরুদ্ধে। পাল্টা জবাবে 230 কোটি মার্কিন ডলারের তহবিল বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ক্ষমা না চাইলে বিশ্ববিদ্যালয়টির কর ছাড় সুবিধাও বাতিলের হুমকি দিয়েছেন ইসরায়েল ঘনিষ্ঠ এই প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর একটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। 1636 সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি নিয়ে এবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রে।
যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষ ঠেকানোর অজুহাতে ক্ষমতায় যাওয়ার পর থেকেই শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর নীতিমালা সহ কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর নিয়োগ, ভর্তি প্রক্রিয়া, এমনকি পাঠদানের ধরন পরিবর্তনেরও নির্দেশ দেয় হোয়াইট হাউস, যা প্রকাশ্যে প্রত্যাখ্যান করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয় হোয়াইট হাউসের নির্দেশনার বাইরে গিয়ে এমন নজির করল। বিশ্ববিদ্যালয়টির অভিযোগ, হার্ভার্ডকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। এই ঘটনার জেরে ফেডারেল তহবিল থেকে হার্ভার্ডের জন্য $2.3 বিলিয়ন বরাদ্দ স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটির কর ছাড় সুবিধাও বাতিলের হুমকি দেন তিনি। হোয়াইট হাউসের দাবি, ইহুদি বিদ্বেষীদের প্রতি যে সহিষ্ণুতা দেখিয়েছে হার্ভার্ড কর্তৃপক্ষ, তার জন্য উল্টো ক্ষমা চাইতে হবে তাদের। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে আইন মেনে চলতে হবে। এ ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান স্পষ্ট। সে চায় হার্ভার্ড ক্ষমা প্রকাশ করুক। তাদের ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষমূলক ঘটনা হয়েছে, সেটির জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। ইহুদি শিক্ষার্থীদের সাথে অনেক শিক্ষকই বৈষম্যমূলক আচরণ করেছে। এ ঘটনার জন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে পারেনি কর্তৃপক্ষ। সাধারণত ধর্মীয়, দাতব্য এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফেডারেল সরকারের আয়কর পরিষদ থেকে ছাড় পেয়ে থাকে। তবে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ালে বা উদ্দেশ্য থেকে সরে এলে বাতিল হয়ে যেতে পারে সেটি। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ফেডারেল তহবিলের বড় অংশই ব্যয় হয় গবেষণা খাতে, যা বাতিল হওয়ায় প্রতি বছর বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।